হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর শ্রীচন্দ এম ইনস্টিটিউট এইচএস সেক্টর অঙ্কের কোয়েশ্চেনের সমাধান করব। আমরা এর আগে 1-এর, 2-এর এবং 3-এর দাগের কোয়েশ্চেনগুলো সমাধান করেছি। আজকে 4-এর দাগের প্রশ্নগুলি উত্তর দেবো, যার প্রশ্নের মান 2 করে আছে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখা যায় কী আছে, 3 মাস অন্তর দিয়ে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসে সম চক্রবৃদ্ধি কত? এই অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে বুঝতে হবে যে 1 বছরে ওর পর্ব কত হচ্ছে। 3 মাস অন্তর দিয়ে 3 মাস করে 1 বছরে কবার দেবে। 1 বছরের ক্ষেত্রে ওর পর্ব হচ্ছে, দেখো 4-এর দাগের 1 বছরের পর্ব এখানে হচ্ছে 12কে আপনাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 4 12, তার মানে 1 বছরের পর্ব হচ্ছে 4। আর এখানে যা যা দেওয়া আছে সেক্ষেত্রে লিখে ফেলি। এখানে আসল দেওয়া আছে, এখানে আসল পি সমান 10,000, চক্রবৃদ্ধি সুদের হার চক্রবৃদ্ধি হার আর সমান দেওয়া আছে 8, আর সময় দেওয়া আছে, সময় এন সমান কত দেওয়া আছে 9 মাস। আচ্ছা, সময়টাকে সবসময় আমাদেরকে বছরে লিখতে হবে, তাহলে বছরে লিখতে গেলে 12 ভাগ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, 3 3 9, 3 4 12, 3/4 বছর। ঠিক আছে, এবার যদি পর্ব 4 দেওয়া থাকে, পর্ব যদি 4 হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা এরকম হয়ে যাবে যে সমূল চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই, যত পর্ব তত ভাগ করতে হবে, R/4/100 পাওয়ারে এন গুণ যটা পর্ব তত গুণ করতে হবে। এটা মনে রাখবে যে যত পর্ব সেটা আর এর থেকে ভাগ হবে আর এন দিয়ে গুণ হবে। এমনি সমূল চক্রবৃদ্ধির সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস R/100 পাওয়ার এন, যখন পর্ব 1। পর্ব যত হবে তত আর দিয়ে ভাগ হবে আর এন দিয়ে গুণ হবে। তো এখানে মানগুলো যদি বসিয়ে দিই, পি এর জায়গাতে বসবে 10,000, 1 প্লাস R/4, আর এর মান আছে 8, তাহলে 8/4 হয়ে যাবে, আর এখানে 100 নিচে গুণ হবে, আর এখানে 4n, এন এর মান কত, 3/4, 4 4 ক্যান্সেল, এটা 4 দুগুণা 8, কত থাকলো 10,000 গুণ 1 প্লাস 2/100 আর পাওয়ারে 3। আচ্ছা, 100 লসাগু যদি হয় তাহলে এখানে 100 আর 2 যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 10,000 গুণ 102/100 আর তার পাওয়ারে 3। তাহলে একে যদি কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে এখানে মানটা বসবে 10,000 গুণ 100 গুণ 100 গুণ 100, আর নিচে হয়ে যাবে, ওপরে হয়ে যাবে 102 গুণ 102 গুণ 102। আচ্ছা, এখানে 4টে শূন্য ক্যান্সেল, তাহলে 102 গুণ 102 গুণ 102 এর গুণফল করে হবে, আমি গুণটা অলরেডি করেছি, 1061208, 1061208, 1061208 ভাগ 100। তাহলে এখানে দশমিকে হয়ে যাবে, দুটো ঘর বাঁদিকে দশমিক সরে যাবে, তাহলে এর উত্তরটা হয়ে যাবে 10,612.08 টাকা। ঠিক আছে, তাহলে এটা প্রথম অ্যান্সার। পরের কোয়েশ্চেনে দেখা যাক। পরের কোয়েশ্চেনে কী দেওয়া আছে যে এক ব্যবসায়ী প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত 5:4, প্রতিম ও পুষ্করের মূলধনের অনুপাত 6:7, আর ব্যবসায় মোট লাভ এই 8,200 টাকা হলে পুষ্করের লভ্যাংশ কত? এখানে যেটা কমতি আছে সেটা হচ্ছে এদের মূলধনের, 3 জনের মূলধনের অনুপাত দেওয়া নেই একসাথে, মানে 5:4:7 এইভাবে কিছু দেওয়া নেই। তাহলে এখানে দেখো প্রীতমের দিকে লক্ষ্য করো, প্রীতমের একবার মূলধন আছে 4 ভাগ, আবার প্রীতমের
প্রতিমের মূলধন 4 ভাগ, আবার এখানে আছে 6 ভাগ। তাহলে আমাকে প্রতিমের মূলধনটাকে সেম আকারে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, 4 আর 6-এর লসাগু হয় আমাদের 12। তাহলে আমরা 12 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এটা এভাবে করবে যে প্রীতম ও প্রতিমের মূলধন লিখে নিই। প্রীতম ও প্রতিমের মূলধনের অনুপাত কত, 5:4। তাহলে আর একটা লিখে নিই, প্রতিম ও পুষ্করের মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 6:7। আচ্ছা 6 আছে, তা আমি একে 12 করার জন্য 2 দিয়ে গুণ করবো। তাহলে এটা হচ্ছে 12, আর 7 2 14। আর একে 12 করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুই সাইডে গুণ করবো, 5 3 5 15, আর 3 4 12। তাহলে দেখো প্রতিমের জায়গাতে 12 অনুপাত 2 জায়গাতে কমন আছে। তাহলে এদের 3 জনের একসাথে অনুপাত কত হবে, তাহলে ডাইরেক্ট লিখে দেবো এখানে যে 3 বন্ধুর মূলধনের অনুপাত 15:12:14। এটা হচ্ছে প্রীতমের, এটা প্রতিমের, এটা পুষ্করের। ঠিক আছে। কোয়েশ্চেনে মোট লাভ কত, কোয়েশ্চেনে দেওয়া আছে মোট লাভ 8,200 টাকা। 8,200 টাকা। তাহলে পুষ্করের লাভ কত, এখান থেকে আমরা পুষ্করের লাভটা বের করতে পারবো। পুষ্করের লাভ আমরা জানি যে পুষ্করের যে অনুপাতের আনুপাতিক ভাগারকে 8,200 দিয়ে গুণ করতে হয়। তাহলে পুষ্করে আছে 14, আর এদের অনুপাতগুলো যোগফল গুণ 8,200। ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, 15 12 27 27 আর 14 41। তাহলে এটা হয়ে গেল 41 গুণ 8,200। দেখো 41 দুগুণা 82, আর ডবল শূন্য এখানে হয়ে যাবে, আর 14 দুগুণা 28। তাহলে এটা হয়ে যাবে 28 আর ডবল শূন্য 2,800 টাকা। এটা হবে পুষ্করের লাভ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কী বলে দেওয়া আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো যে x² + bx + 12 = 0 ও x² + bx + q = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। এই সমীকরণে সাধারণ বীজ 2। আচ্ছা, আমরা জানি যে একটা বীজ যদি আলফা হয়, সেই আলফাটা কি হয়, এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এক্ষেত্রে একটা বীজ 2 যদি দেওয়া আছে, 2 মানটা x এর জায়গাতে যদি 2 বসায়, তাহলে এই সমীকরণটাও সিদ্ধ করবে, এই সমীকরণটাও সিদ্ধ করবে। তাহলে জাস্ট 2 মানটা 2 সমীকরণেই বসিয়ে দেখি, তাহলে কি এর মান বেরিয়ে যাবে। তাহলে x² + bx + 12 = 0 সমীকরণে একটি বীজ 2 হলে x = 2 বসিয়ে পাই কি পাবো, 2 এর স্কোয়ার প্লাস b × 2 + 12 = 0। এখান থেকে কী পাচ্ছি, 4 + 2b + 12 = 0। দেখো 4 আর 12 যোগ করে কত হয়, 16। তাহলে 2b সমান আমরা লিখতে পারি -16। এখান থেকে কী পেয়ে গেলাম, b সমান -8, 2 দিয়ে ভাগ হয়ে গেল। নেক্সট বলেছে যে x² + bx + q, এটারও সমীকরণ x² + bx + q। এই সমীকরণের সাধারণ বীজ 2, মানে এটারও বীজ হচ্ছে 2 হলে আমরা কি বলতে পারি, সেই একই বলবো, 2 এর স্কোয়ার প্লাস b × 2 + q = 0। আচ্ছা, b এর মান তো অলরেডি বের করে দিয়েছি, -8। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। তাহলে 4 + -8 × 2 + q = 0। আচ্ছা, এখানে মানটা কত আসছে, -16, আর 2 না 16, +4। তাহলে 16 থেকে 4 বাদ দিলে -12 হবে। তাহলে এটা হচ্ছে -12 + q = 0। তো এখান থেকে আমরা q এর মান কত পেয়ে যাচ্ছি, q = 12। দেখো 8 2 16, -16 + 4, -16 + 4 করলে -12 হবে, আর তাহলে q এর মান +12। তাহলে এটা q এর মান বেড়ে গেল।
পরে কোশ্চেনে কি দেওয়া আছে, দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স জেড স্কোয়ারের মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি থেকে বেশ কয়েকটা অঙ্ক আসছে, তাহলে কী করে করবো এটা। মধ্য সমানুপাতি কী করে বের করে, আমরা জানি যে মধ্য সমানুপাতি হয় যদি এ আর বি লিখতে পারি, যে এ ও বি এর মধ্য সমানুপাতি কত, সূত্র অনুযায়ী যদি বলতে পারি তাহলে এ আর বি এর মধ্য সমানুপাতি হবে এদের বর্গমূল লিখে এদের গুণফল এ গুণ বি, ঠিক আছে। তাহলে এই নিয়ম অনুযায়ী এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেড স্কোয়ার এর মধ্য সমানুপাতি কত হবে, বর্গমূল এক্স ওয়াই স্কোয়ার গুণ এক্স জেড স্কোয়ার। তাহলে দেখো এক্স দুবার আছে, ওয়াই দুবার, পাওয়ারে জেড 2 আছে, তাহলে সব একবার একবার করে বেরিয়ে আসবে, এক্স গুণ ওয়াই গুণ জেড। তাহলে এর উত্তর হয়ে গেল এক্স ওয়াই জেড। পাঁচেরটা কী বলেছে, যে এওবি বৃত্তের একটি ব্যাস ও সি বৃত্তের উপস্থিত একটি বিন্দু ও বিসি 60 ডিগ্রি হলে ও সি এ কত। আচ্ছা দেখা যায় একটা বৃত্ত আঁকি, এই একটা বৃত্ত যার ও হচ্ছে কেন্দ্র আর ও এ ও বি হচ্ছে বৃত্তটির ব্যাস, এটা ও, এটা এ, এটা বি, ঠিক আছে। সি হচ্ছে বৃত্তের ওপরে এমন একটা বিন্দু, আচ্ছা সি এর উপরে ধরলাম এখানে সি আছে, যেখানে কোয়েশ্চেনে বলেছে ও বি সি মান 60 ডিগ্রি, ও বি সি, তাহলে এটা জুড়ে দিই, এই মানটা হচ্ছে 60 ডিগ্রি। আর চা হয়েছে কি ও সি এ, মানে ও সি আর এ, এই মানটা চা হয়েছে, এর মানটা কত, ঠিক আছে। আচ্ছা তোমরা দেখো যে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা জানি এই কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে ওই কেন্দ্রস্থ কোণ আর অন্তস্থ কোণ দিয়ে যদি ভাবি তবু হবে, দেখ কেন্দ্রস্থ কোণে কী হয়, এই কোণের মানটা, এই পুরো সম্পূর্ণ কোণের মানটা 90 ডিগ্রি হবে, 180-র অর্ধেক, ঠিক আছে। এই পুরো মানটা যদি 90 ডিগ্রি হয়, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে 60 ডিগ্রি, সরি এটা কোয়েশ্চেনে দেওয়া আছে 60 ডিগ্রি, আমাকে এটা বের করতে হবে এক্স। কী করে করব, দেখো এই কোণটা, আচ্ছা এটা আর এটা ও বি আর ও সি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে এদের বিপরীত কোণ কী হয়, সমান হয়। তাহলে এই ও বি ব্যাসার্ধের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা ও সি বি, এই কোণটা, আর ও সি ব্যাসার্ধের বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি, মানে এই কোণটা ও বি সি 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানলাম যে একই ব্যাসার্ধ সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এইটা আর এটা সমান, এদের বিপরীত কোণ এই কোণটা আর এই কোণটা, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি। আমরা এইভাবে যদি লিখে যে ও বি, যেহেতু ও বি আর ও সি সমান, এখান থেকে আমরা কী বলতে পারবো যে ও সি বি সমান ও বি সি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। এটা 60 ডিগ্রি হলে এটা কত হচ্ছে, আমরা কি জানি এখানে, আমরা জানি এখানে এ সি বি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কত হয়, কেন্দ্রস্থ কোণ হয়ে যায় 180 ডিগ্রি, কারণ এটা ব্যাসার্ধ বরাবর গেছে, অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে ওর অন্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় অন্তস্থ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি, এসিবি 90 ডিগ্রি। আর এসিবিকে যদি ভেঙে দিই দুটো পার্টে, তাহলে এখানে কি কি লেখা হবে, একটা হচ্ছে ও সি এ যেটার মান আমাদের চেয়েছে, একটা পেলাম ও সিবি, আর এই দুটোর মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ও সিবির মান 60 ডিগ্রিটা পুট করে দিই, তাহলে ও সি এ প্লাস 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তো এখান থেকে কী পাচ্ছি, ও সি এ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও সি এর মান 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আমরা কী করে করবো, কোয়েশ্চেন নম্বর 6, ও কেন্দ্রবৃত্তের একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে, আচ্ছা অঙ্ক যা যা বলেছে প্রথমে সেভাবে চেষ্টা করি, যখনই এইসব অঙ্ক দেখবে বৃত্ত এঁকে নেবে প্রথমে, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে একটা বৃত্ত আঁকা যাক, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তর
থেকে ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে 13 সেমি দূরত্ব পাঠিয়ে দিই। 13 সেমি দূরত্বে পি একটা বিন্দু আছে, ঠিক আছে। পি বিন্দু যার দূরত্ব 13 সেমি, পরে লিখছি। পি বিন্দু থেকে বৃত্ত দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ পি আর। আচ্ছা, এখান থেকে যদি দুটো স্পর্শক টানা যায়, মানে বহিস্থ বিন্দু থেকে আমরা জানি দুটো স্পর্শক টানা যাবে। এটা একটা স্পর্শক আর এটা একটা স্পর্শক, ঠিক আছে। স্পর্শকগুলো পি আর কিউ বিন্দুটা টাচ করেছে, তাহলে পি কিউ আর পি আর, তার মানে এটা কিউ আর এটা আর, ঠিক আছে। এবার এটাকে আমরা জুড়ে দিই, তাহলে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। কোয়েশ্চেন তাই চেয়েছে যে পি কিউ আর ও আর, পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত, ঠিক আছে। একটু তোমরা যদি লক্ষ্য করো এইরকম অঙ্ক তোমরা কি করে সলভ করবে। এই চতুর্ভুজটা দেখো দুটি সমান ত্রিভুজে বিভক্ত আছে। ওপরে একটা ত্রিভুজ পিও কিউ আর নিচে একটা ত্রিভুজ পিও আর, দুটো সমান ত্রিভুজ সর্বসমতারা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি ওকে 2 দিয়ে গুণ করি তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এটা এভাবে বলতে পারি যে চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান 2 গুণ ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এবার পি ও কিউ ক্ষেত্রফল বের করলে হবে। এবার তোমরা যদি একটু লক্ষ্য করো পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কেন্দ্র থেকে যেটা মানে স্পর্শক কী হয়, কেন্দ্র থেকে যে দূরত্বটা পাওয়া যায় বা ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ জানি স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে, লম্ব হয়ে সমদ্বিখণ্ড করে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটা উচ্চতা বলতে এখানে লম্বটা আমরা ইউজ করবো, হ্যাঁ, হাফ গুণিত ভূমি গুণিত লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি আর লম্বের যদি মান পেয়ে যায় তাহলে হয়ে যাবে। কী কী দেওয়া আছে দেখো, ওপি 13 দেওয়া আছে আর ও কিউ 5 দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকে সেটা অতিভুজ, তাহলে এটা অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি কোণটা পি কিউ। তাহলে সূত্র অনুযায়ী লিখতে পারি যে ভূমি পি কিউ লম্ব ও কিউ। তাহলে শুধু পি কিউ এর মান বের করলে হয়ে যাবে, ও কিউ তো দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজে কী জানি আমরা যে ভূমি সমান লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ভূমি সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এখানে অতিভুজ আছে ওপি আর লম্ব আছে ও কিউ, ঠিক আছে। তাহলে ওপির মান 13, তাহলে এটা 13 স্কোয়ার আর এটার মান 5 স্কোয়ার। 13 মানে 169 আর 5 স্কোয়ার মানে 25। তাহলে 169 আর 25 বিয়োগ করলে হবে 144, আর 144-এর বর্গমূল আমরা জানি 12। তাহলে পি কিউ এর মান 12 পেয়ে গেলাম। তাহলে এর ক্ষেত্রফল কত? পি কিউ গুণিত ও কিউ। তাহলে পি কিউ এর মান 12 আর ও কিউ এর মান 5, 5 12 60, তাহলে 60 বর্গ সেমি হচ্ছে এর উত্তর। ঠিক আছে, এভাবে করবে। তো যখন চতুর্ভুজের ক্ষেত্রফল করবে শুধু ভূমি আর লম্বকে গুণ করবে। 7-এর কোয়েশ্চেনটা কী চাইছে, ত্রিভুজ এবিসি এর সমান্তরাল সরলরেখা এ বি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দু ছেদ করেছে, প্রমাণ করো এডি অনুপাত এবি সমান এই অনুপাত এসি। ঠিক আছে, তাহলে এখানে যদি একটা ছবি আঁকি আমি, এ বি সি একটা ত্রিভুজ যেখানে ডিই হচ্ছে বিসির সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানি যে থ্যালাসের সূত্র অনুযায়ী, আমরা জানি এডি বাই ডিবি সমান এই বাই ইসি। ঠিক আছে, এটাকে একটু ঘুরিয়ে লেখো, ডিবি বাই এডি সমান ইসি বাই এই লেখা যাবে। এবার এখান দিয়ে 1 দিয়ে যোগ করো, ডিবি বাই এডি প্লাস 1 আর ইসি বাই এই প্লাস 1 দিয়ে যদি যোগ করি তাহলে কী লেখা যাবে, এটা ডিবি প্লাস এডি বাই এডি সমান ইসি প্লাস এই বাই এই। ঠিক আছে, দেখো ডিবি প্লাস এডি সমান কত লেখা যাবে, এবি। তাহলে এখানে লিখবো আমরা এবি বাই এডি সমান
ইসি প্লাস এই, ইসি প্লাস এই মানে কত বোঝাচ্ছে? এসিকে বোঝাচ্ছে, তো এটা হবে এসি বাই এই, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম? এবি বাই এডি সমান এসি বাই এই। কোয়েশ্চেনে কী চাওয়া হয়েছে? কোয়েশ্চেনে চাওয়া হয়েছে যে এডি অনুপাত এবি সমান এই অনুপাত এসি। হয়ে গেছে, দেখো একে একটু উল্টে দাও, তাহলে এডি বাই এবি সমান এই বাই এসি, ঠিক আছে। অতএব এখান থেকে বলতে পারি এডি অনুপাত এবি সমান এই অনুপাত এসি, ঠিক আছে। এখানে প্রমাণিত লিখে দেবে। এবার কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন 8 কী বলেছে? সাইন পাওয়ার 6 থিটা প্লাস কস পাওয়ার 6 থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এর মান কত? এর মান বের করার জন্য তোমাকে আগে এই সূত্রটা জানতে হবে যে এক্স প্লাস ওয়াই তার কিউবের সূত্র কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy গুণ এক্স প্লাস ওয়াই। দেখো এই টার্মটা মানে ডান দিকের টার্মটা ঠিক এটার মতো আছে না, দেখে এইরকম আকারে আছে, কিন্তু এখানে কিউব নাই। তাহলে একে কিউব আকারে লেখার চেষ্টা করি, তাহলে আমি সাইন টু দি পাওয়ার 6 থিটাকে এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা তার পাওয়ারে কিউব, আর কস পাওয়ার 6 থিটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা তার পাওয়ারে কিউব, আর এটা লিখতে পারি 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটাকে যদি এখন এক্স ভাবি আর কস স্কোয়ার থিটাকে যদি ওয়াই ভাবি, তাহলে এখানে কী লেখা আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy, ঠিক আছে। কিন্তু এখানে দেখো 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই এই টার্মটা লেখা নেই। দেখো এটাও লেখা যাবে সাইন স্কোয়ার থিটা কিউব প্লাস কস স্কোয়ার থিটা কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু ধরে নিলাম এখানে 1 আছে, আর 1 সমান আমরা কী জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এবার দেখো এই সূত্র আকারে সাজানো হয়ে গেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা এক্স কিউব এটা ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা কার সূত্র? এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, তার মানে এক্স মানে সাইন স্কোয়ার থিটা, ওয়াই মানে কস স্কোয়ার থিটা তার কিউব, ঠিক আছে। আর আমরা আবার বলবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তো এটা হয়ে যাবে 1-এর কিউব। ব্র্যাকেটে লিখে দাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1-এর কিউব মানে কত? 1। আজকে 8 অবধি করা থাকলো, বাকি 4টে পরের দিন পরে ভিডিওতে দেখা।